বন্ধুরা, আজকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আহ্বান জানিয়েছি। আমাদের মধ্যে আছে আমাদের সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব, কমরেড ময়ূর বিশ্বাস, কমরেড দীপশিতা ধর, ওরা বলবেন। মূলত আজকে এই প্রেস কনফারেন্স ডাকার যে কারণ, এর আগে আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যে সর্বভারতীয় ছাত্র জাঠা বা সর্বভারতীয় ছাত্র পদযাত্রা আমাদের রাজ্যেও তা প্রবেশ করবে এবং একটা বড় সময় ধরে আমাদের রাজ্যে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রতিটি জেলা ধরে ধরে অসংখ্য ছাত্রকে নিয়ে আমরা এই পদযাত্রাগুলি করব, করে আলটিমেটলি আমরা একটা কনভেনশন প্রোগ্রাম কলকাতায় করব। তার তারিখ ইত্যাদি সমস্তটা সেই প্রোগ্রাম জানানো আপনাদের কাছে, সেইটার জন্যই আজকে আমাদের মূলত আসে। আমাদের পূর্ব ভারতের দুটি জায়গা, একটা বিহার থেকে শুরু হচ্ছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে 20 অগাস্ট, 20 অগাস্ট সকালবেলা দীঘা থেকে পশ্চিমবঙ্গে এই ছাত্র পদযাত্রা প্রবেশ করবে। আর উত্তর পূর্ব ভারতের জায়গাটা ত্রিপুরা থেকে আসছে, ত্রিপুরা, মণিপুর, আসাম হয়ে 19 অগাস্ট কোচবিহারে, বক্সিরহাট, তুফানগঞ্জ এই চত্বরে সেই জায়গা প্রবেশ করবে। আমাদের অল ইন্ডিয়া লিডারশিপ উত্তর পূর্ব ভারতের, তারাও থাকবে। এবং আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ 19 অগাস্ট থেকে, 19 অগাস্ট কোচবিহার আর 20 অগাস্ট দীঘা থেকে টানা 10 দিন কালিম্পং বাদ দিয়ে বাকি 22টি জেলা প্রতিটি টাচ করে বিভিন্ন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সৌধ, বিভিন্ন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনুমেন্ট, যা বাংলার সমাজ, বাংলার ইতিহাস, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই সবটাকে ডেপিক্ট করে। এবং বিভিন্ন কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুঁয়ে এসএফআই এর ইতিহাসে গুরুত্বপূর্ণ শহীদ যারা, কখনো মাওবাদী তৃণমূল আক্রমণে, কখনো আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের সময়, কখনো কংসালদের হাতে, এই সমস্ত শহীদ তাদের পরিবারগুলিকে ইনভলভ করে তাদের বাড়ি ইত্যাদি ছুঁয়ে 10 দিন ধরে 19 অগাস্ট থেকে 1 সেপ্টেম্বর, 10 দিন না 12 দিন 13 দিন ধরে আমাদের রাজ্যের সমস্ত জেলা ট্রাভেল করতে করতে অসংখ্য ছোট বড় সমাবেশ, অসংখ্য মিছিল, পদযাত্রা, সেমিনার, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ইভেন্ট, এই সমস্তটা করে 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে আমরা এক ঐতিহাসিক ছাত্র সমাবেশের আহ্বান জানিয়েছি। কলকাতার কলেজ স্ট্রিটে দুপুর 12টার সময় 2রা সেপ্টেম্বর এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ সংগঠিত হবে। আমরা স্লোগান দিয়েছি, শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। জাতীয় শিক্ষানীতি 2020 বিরোধিতা যেমন থাকবে, তার সাথে স্বাধীনতার 75 বছর, সেই সমস্তটাকে মাথায় রেখে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা আরেকটু সাহস করে এই আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমেও এটা কল দেওয়ার বিষয় আছে। আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, বিকল্প শিক্ষানীতি আমরা গঠন করি। জাতীয় শিক্ষানীতি 2020 যা আরএসএস প্রপোজ করেছে এবং আমাদের রাজ্যের তৃণমূল সরকার অক্ষরে অক্ষরে যা মেনে চলেছে, সেই শিক্ষানীতির বিরুদ্ধতা তো হবেই, তার সাথে সাথেই বিকল্প শিক্ষানীতি, বাম শিক্ষানীতি, জনমুখী শিক্ষানীতি, সেই শিক্ষানীতির জন্য আমরা পাবলিক ইন্টেলেকচুয়ালদের কাছে যাব, রাজ্যের মানুষের কাছে যাব, ছাত্রছাত্রীদের কাছে যাব। আমরা টার্গেট নিয়েছি আগামী এক মাসের মধ্যে 1 কোটি ছাত্রের কাছে পৌঁছানো গোটা রাজ্য জুড়ে। সেই সমস্তটা নিয়ে এসে বিকল্প শিক্ষানীতি তুলে এনে 2রা সেপ্টেম্বর বেলা 12টা, বেলা 11টার সময় হাওড়া স্টেশন থেকে এবং শিয়ালদা স্টেশন থেকে 2টো মিছিল এখনো অব্দি ফাইনালাইজ রয়েছে। আরও অন্তত 3-4টি মিছিল এখনই আমরা বুঝতে পারছি কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দেবে। 2রা সেপ্টেম্বর কলকাতায় এ যাবৎকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশটি আমরা করব, যে সমাবেশে লেখাপড়ার খরচ কমানোর দাবি থাকবে, চাকরি চোরদের শাস্তির দাবি থাকবে,
শিক্ষক নিয়োগ থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছভাবে করা, সমস্তটার দাবি থাকবে। আনিস খানের খুনিদের শাস্তির দাবি থাকবে। সামগ্রিকভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা কবি সুকান্ত ভট্টাচার্য তাকে স্মরণ করি, কিশোর কবি, তাকে স্মরণ করে আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে আরেকটি অ্যাডিশনাল স্লোগান আমাদের রাজ্যের প্রেক্ষিত মাথায় রেখে তরুণ প্রজন্মকে ড্র করার জন্য আমরা রেখেছি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন ধার করে, এদেশের বুকে 18 আসুক নেবে। সমস্ত তরুণ প্রজন্মের বন্ধুবান্ধব, আমাদের বৃত্তের বাইরে যে বিপুল অংশের ছাত্রছাত্রীরা, সকলকে আমরা আহ্বান জানাতে চাই 2রা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র সমাবেশ। এই ছাত্র সমাবেশ এবং ছাত্র জাঠা, এটাকে কেন্দ্র করে আমাদের প্রাক্তনীরা, আমাদের সংগঠনের যারা এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কেউ রাজনৈতিক নেতা, অন্যরা হয়তো অন্যান্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদেরকে আমরা ইনভলভ করব। 1 কোটি ছাত্রকে আমরা ইনভলভ করব। শিক্ষকদের কাছে, শিক্ষাকর্মীদের কাছে, অভিভাবকদের কাছে, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান হু ইজ রিলেটেড টু দ্য এডুকেশন সেক্টর, আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব। আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব, এই জাঠার কোনো না কোনো অংশের সাথে আমরা ইনভলভ করানোর চেষ্টা করব। এবং আগামী 10 দিন ব্যাপী বিকল্পের চাষ পশ্চিমবাংলা জুড়ে হবে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে হবে। আগামী 10 দিন না, মাফ করবেন, 19শে অগাস্ট থেকে 2রা সেপ্টেম্বর, যেটা কালমিনেশন হবে 2রা সেপ্টেম্বরের সমাবেশ। এটাকে মাথায় রেখে আমরা কতগুলো প্রোগ্রাম কল করেছি, যার একটা অনগোয়িং হচ্ছে 3রা অগাস্ট সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবস, 6ই অগাস্ট শ্যামল চক্রবর্তীর প্রয়াণ দিবস। 3রা অগাস্ট থেকে 6ই অগাস্ট সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী জুটি বাংলার ছাত্র আন্দোলনের ইতিহাসে অবিচ্ছেদ্য অঙ্গ। তাদেরকে স্মরণ করে আমরা অনলাইন লেকচার সিরিজ করছি। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, হান্নান মোল্লা এবং নীলোৎপল বসু তারা থাকবেন। আগামী 9-10 অগাস্ট আলিপুরদুয়ারে এসএফআই রাজ্য কমিটির উদ্যোগে শিক্ষা শিবির হচ্ছে, যেখানে নতুন করে এডুকেশন পলিসি এবং আরএসএসের যা সামগ্রিক আইডিয়াস, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের কথাগুলো আমরা তুলে আনার চেষ্টা করব। সেখানে বড় মিটিং, মিছিল, প্রোগ্রাম ইত্যাদি হবে। 11ই অগাস্ট ক্ষুদিরামকে মনে রেখে আমরা গোটা রাজ্য জুড়ে সর্বত্র বিকেন্দ্রীভূতভাবে কলেজ এবং স্কুল গেটে ক্ষুদিরামের ছবি দেওয়া, ব্যাচ পড়ানো কর্মসূচি যেমন থাকে, তার সাথে মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে নিয়ে মিছিল করার কথা বলেছি। আমরা গুরুত্ব দিচ্ছি বাংলার, ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং মনীষী যারা নবজাগরণের অগ্রপথিক ছিলেন, যারা প্রোগ্রেসিভ আইডিওলজি, যাবতীয় প্রগতিশীল ভাবনা চিন্তাকে বাংলার সমাজ জীবনে চালিয়ে দিতে সাহায্য করেছেন। 12ই অগাস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস, রাজ্য জুড়ে অসংখ্য সভা হবে। আমরা টার্গেট নিচ্ছি 50,000 পথসভা একই দিনে পশ্চিমবঙ্গ জুড়ে হবে। 15ই অগাস্ট আমাদের রাজ্যে সর্বত্র এসএফআই কর্মীদের কাছে আহ্বান জানানো থাকবে জাতীয় পতাকা উত্তোলন করার এবং যেখানে যেভাবে পারা যাবে সেমিনার ইত্যাদি করার, আমাদের দেশের স্বাধীনতা 75 এই সমস্তটাকে মাথায় রেখে। 16ই অগাস্ট সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে আমরা গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের সামনে আবার আরেকবার প্রচার সভা করতে চাইছি এবং রাজ্য জুড়ে রাখিবন্ধন কর্মসূচি, সম্প্রীতির রাখিবন্ধন। বিশেষত আমাদের রাজ্যে আমরা কোনোদিন যা কল্পনা করতে পারিনি, তৃণমূল আমলে দাঙ্গা বিধ্বস্ত এলাকার সংখ্যা প্রচুর হয়ে দাঁড়িয়েছে, কমিউনাল টেনশন হয়েছে এমন বিভিন্ন জায়গা, এবং যারা কমিউনাল টেনশনে মদত দিয়েছে তাদেরকে তৃণমূল ধরে ধরে এনে এখন মন্ত্রী করছে। এখন কথা হচ্ছে যে বিশেষত দাঙ্গাধ্বস্ত অঞ্চলগুলি, কমিউনাল টেনশন রিডেন অঞ্চলগুলি, সেখানে আমরা রাখিবন্ধন কর্মসূচি 16ই অগাস্ট থেকে রাখছি। 19শে অগাস্ট অনওয়ার্ডস আমাদের রাজ্যে এই পদযাত্রা শুরু হলে তারপরে গোটা রাজ্য জুড়ে অসংখ্য সভা, মিছিল, সেমিনার সমস্তটার মাধ্যমে আমরা আস্তে আস্তে পাখির চোখ 2রা সেপ্টেম্বরের ঐতিহাসিক সমাবেশ কলেজ স্ট্রিট। এই আপাতত প্রোগ্রাম যা আছে আমি আপনাদের সামনে বললাম, জাঠার প্রেক্ষিত এবং বোঝাপড়া, সমস্তটা রাজনৈতিক বোঝাপড়া। ময়ূরদা বলবে, দীপশিতা বলবে আমাদের রাজ্যের বিভিন্ন এডুকেশন ইস্যুস, সেটা নিয়ে পরে প্রতিবদ্ধমূলে কনক্লুড করবে। তারপরে আজকে আমরা জাঠার যা আমাদের যা লোগো ইত্যাদি আপনার সাথে সবার সামনে প্রথমেই সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমাদের এসএফআই এর যে সর্বভারতীয় জাঠা,
তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিহাসে প্রথমবার কাশ্মীরের শ্রীনগর থেকে এবং দক্ষিণে একেবারে কন্যাকুমারিকা থেকে শুরু হয়েছে, 1 আগস্ট থেকে শুরু হয়েছে। এখন আমরা যখন যাত্রাটা শুরু করেছি, আমাদের স্লোগান হচ্ছে শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। এই যাত্রা যখন চলছে, আমরা বাংলাতে বারবার দেখছি যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এবং মানুষ রাস্তাঘাটে, ট্রেনে, বাসে সেই নিয়ে আলোচনা চলছে। এখন আমরা বারবার বলছি এই জিনিসটা, যে শুধুমাত্র এই লুটের টাকা উদ্ধার হচ্ছে, নিয়োগের দুর্নীতি হচ্ছে, এখানে শুধু ব্যাপারটা সীমাবদ্ধ থাকলে চলবে না। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এটাকে ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি গোটা দেশের সাথে আমাদের বাংলায় কয়েক লক্ষ শূন্য পদ রয়েছে, আর যে কটা পদ রয়েছে তাকে নিয়োগে দুর্নীতি হচ্ছে, কোয়ালিটি অফ এডুকেশন তার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। এমনকি ইউনিসেফ পর্যন্ত সতর্ক বার্তা দিয়েছে, গোটা দেশের মধ্যে 1 নম্বর নাম যে শূন্য পদে, তা হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। প্রায় 3.5 লক্ষ শূন্য পদ রয়েছে শিক্ষাক্ষেত্রে, স্কুল শিক্ষায়। আর 3 নম্বরের নাম হচ্ছে এই পশ্চিমবঙ্গে। 2য় নম্বরে হচ্ছে আরেকটা এনডিএ শাসিত রাজ্য, তা হচ্ছে বিহার। এই ভয়ঙ্কর অবস্থা যখন চলছে, প্রত্যেক দিন আমরা দেখছি বাড়ছে ড্রপ আউট রেট, এবং ছাত্রীদের মধ্যে ড্রপ আউট রেট সব থেকে বেশি বাড়ছে। এসসি, এসটি, ওবিসির জন্য যে রিজার্ভেশন দরকার ছিল, তার রিজার্ভেশন হচ্ছে না। আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যেমন করে স্কলারশিপ অমিল গোটা দেশের সাথে, ঠিক তেমনিভাবে যে রাতের অন্ধকারে কারোর সঙ্গে ডিসকাস না করে আরএসএস এবং কর্পোরেটের একদম হচ্ছে সান্নিধ্যে, তাদের মদতে যে জাতীয় শিক্ষানীতি পাস হলো পার্লামেন্টে, তা সার্থকভাবে রূপায়ণ করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের সাথে গোটা দেশে। এখানে আমরা দেখছি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পিপিপি মডেলে সেখানে স্কুল তৈরি করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেই মডেলে যারা ঢুকছে তারা আরএসএস এর এনজিও, এমন গিয়ে বাংলাতেও দেখতে পাচ্ছি। মিড ডে মিল প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আদিবাসী হোস্টেলের অবস্থা ততই বছর। ছাত্রীরা ভয়ানক অবস্থায় রয়েছে গোটা দেশে, তারা স্কলারশিপ পাচ্ছে না, রিজার্ভেশন পাচ্ছে না এসসি, এসটি, ওবিসি মানুষরা। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা শিক্ষাকে বাঁচানোর জন্য আমরা এই যাত্রায় নেমেছি গোটা দেশে। এবং এখানে যে যাত্রাটা শুরু হবে তা আগরতলায় 12 তারিখ আগরতলা থেকে শুরু হবে, যেটা সুযোগ বলার সময় বলছিল, এবং 13 তারিখ পাটনা থেকে আরেকটা যাত্রা শুরু হবে। উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের যাত্রা তা মিলিত হবে তা 2রা সেপ্টেম্বর এই কলকাতা শহরে। এখন আমরা যখন এই যাত্রাটা করছি, সেই সময় আমরা এটাও দেখছি যে দেশে অমৃত মহোৎসব বলা হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেক দিন বৈদিকীকরণের থাবা সর্বত্র আমাদের শিক্ষা ব্যবস্থায় চলছে। এই ভয়ঙ্কর অবস্থা যখন চলছে, 4 বছরের ইউজি কোর্স, নিট চালু করা, তার সঙ্গে সঙ্গে সিইউইটি, কমন এন্ট্রান্স টেস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য করা হচ্ছে। এর ফলে আর কিছুই নয়, শিক্ষায় কেন্দ্রীভূত হবে, শিক্ষায় আরও বেশি হচ্ছে। যত কেন্দ্রীভূত হবে, তখন আপনারা অলরেডি জানেন জয়েন্ট এন্ট্রান্সের জন্য যেভাবে একটার পর একটা কোচিং সেন্টার খোলে, আরও বেশি কোচিং সেন্টার খুলবে। আর এর সাথে সাথে আমাদের এই যে বিধ্বস্ত যে স্কুল শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজের অবস্থা, তার জন্য অভিভাবকরা বাধ্য হয়ে বেসরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে তারা যাচ্ছে। এর ফলে একটা শিক্ষায় ব্যবসায়ীকরণের, শিক্ষাকে যার পকেট পয়সা বেশি সেই শুধু শিক্ষা পাবে, সেই জিনিসটা গোটা দেশের সাথে আমাদের রাজ্যে চালু হচ্ছে। তাই এই সবের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, এবং রাস্তায় নেমে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি গোটা দেশে আমরা 22টা রাজ্য আমরা কভার করছি। উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ সহ কয়েকটা রাজ্য বাদ দিয়ে, গোয়া বাদ দিয়ে বাকি সব জায়গা আমরা কভার করছি। এবং সেক্ষেত্রে এই যাত্রাটা এই যাবৎকালের মধ্যে গোটা দেশকে জানান দেওয়ার জন্য এটাই, যে ছাত্ররা যারা করোনা পিরিয়ডের আগে যে রাস্তায় লড়াই ছিল, উত্তরে একদম জেএনইউ থেকে শুরু করে দক্ষিণে পন্ডিচেরি ইউনিভার্সিটি পর্যন্ত, আজকে সেই ছাত্রদের যে লড়াইয়ের স্পৃহা এখনো মরে যায়নি। তারা যতই করোনার মার চলুক না কেন, তাদের ওপর ছাত্ররা আবার যাচ্ছে, এবং সেই লড়াইয়ে আমরা এসএফআই তাদের সাথে আছি। এবং সেই এসএফআই এই যাত্রা যা শুরু হয়েছে অলরেডি, তা আমরা সমস্ত অংশের ছাত্রছাত্রী, প্রগতিশীল মানুষ
সমস্ত ছাত্র সংগঠন যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা প্রগতিশীলতায় বিশ্বাস করে, যারা বিশ্বাস করে গণতন্ত্রে, তাদেরকে আহ্বান জানাচ্ছি এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য। এটাই, ধন্যবাদ। আমাদের মূল যে বলার কথাগুলো সেগুলো কমরেড সৃজন এবং কমরেড ময়ূরদা দুজনেই বলেছে। যে কথাটা আমরা বলছি যে কারণে এই জাঠা, আমরা দেখলাম কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় যে সরকার এবং বিজেপি আরএসএস তারা সবাই মিলে তিরঙ্গা দিবস পালন করার চেষ্টা করছে। তারা বলছেন আমাদের সবাইকে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা উচিত, তাকে ট্রাইকালার রাখা উচিত, হর ঘর তিরঙ্গা, এই মিশন কেন্দ্রের সরকার নিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে তিরঙ্গা নিয়ে এত মাতামাতি, যে তিরঙ্গাকে বা যে ন্যাশনাল ফ্ল্যাগকে আপনি দেশপ্রেমিক কিনা, আপনি কতটা দেশপ্রেমিক, সচ্চা দেশপ্রেমিক কিনা এর প্রমাণস্বরূপ দেখা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি যখন এই দেশের ছাত্র যুবরা অগ্নিপথ স্কিমের বিরোধিতা করে ওই জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল, তাদের সঙ্গে কি ধরনের অত্যাচার, কি ধরনের কাজকর্ম এই দেশের সরকার করেছে। আমরা কেন বলছি, আমরা দেখেছি 2014 পর থেকে there is this effort of redefining what is nationalism, জাতীয়তাবাদ কি, দেশপ্রেম কি, সেটা প্রতিদিন নতুন করে আমাদের বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা বারবার বলেছি আমাদের কাছে দেশপ্রেম মানে শুধুমাত্র ভারতের ম্যাপ নয়, আমাদের কাছে দেশকে ভালোবাসা মানে শুধু ভারত মাতাকে জয় বলা নয়, আমাদের কাছে দেশপ্রেম মানে দেশকে ভালোবাসা মানে দেশের লোককে ভালোবাসা। যে ছেলেটা যে মেয়েটা রাস্তায় নামলো তার অধিকারের জন্য, শিক্ষার অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য, সে কি দেশকে ভালোবাসে না? যে কৃষকরা বিগত 1 বছর ধরে রাস্তায় বসেছিলেন তাদের জমি, তাদের জীবন জীবিকা বাঁচানোর জন্য, তারা দেশকে ভালোবাসেন না? আমরা বলছি আমাদের এই যে জাঠা বলছে শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, আমরা দেশকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছি। আমরা খুব সঠিকভাবে, খুব ভেবে চিন্তে এই মাসটা নিয়েছি। অগাস্ট মাস, এই একটা মাস যে মাসটায় আমরা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিকে সেলিব্রেট করি, উদযাপন করি। কি থেকে মুক্তি? ভগৎ সিংরা যখন এই দেশের স্বাধীন দেশের কথা কল্পনা করছিলেন, তারা বলেছিলেন আমাদের এমন একটা দেশ দরকার যে দেশে কোনো গরিব মানুষ, কোনো খেটে খাওয়া মানুষ ভুকা পেটে ঘুমোতে যাবেন না। এমন করে স্বাধীনতা আমরা চাইনি যে স্বাধীনতায় শুধুমাত্র ব্রিটিশের হাত থেকে রাজদণ্ড এদেশের যারা পুঁজিপতি, এদেশের যারা বড় লোক তাদের হাতে চলে যায়। সুতরাং যে আজাদির কল্পনা ভগৎ সিংরা, ক্ষুদিরামরা, মাস্টারদা সূর্য সেনরা করে গেছেন, সেই আজাদিকে বাস্তবায়িত করতে, আজাদির মহোৎসবকে পালন করতে ভারতের ছাত্র ফেডারেশন সারা ভারত জুড়ে জাঠা করছে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি নয়া শিক্ষানীতি, যদি নয়া শিক্ষানীতি লাগু হয় তাহলে শিক্ষার পরিসর একেবারে শেষ হয়ে যাবে। আমরা দেখেছি বিগত দিনে সরকার, তাদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, সারা দেশ নরেন্দ্র মোদীর ছবিতে ভরে দেওয়ার জন্য, প্ল্যাকার্ডে, ব্যানারে, পোস্টারে, হোর্ডিংয়ে মুড়ে দেওয়ার জন্য কারি কারি টাকা, কোটি কোটি টাকা যাদের কাছে রয়েছে। অথচ এই একই সরকার যখন ম্যাট্রিকুলেশন স্কলারশিপ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মেয়েরা যে স্কলারশিপ পেত ক্লাস 10-এর, সেই মেয়েদের যখন স্কলারশিপ দেওয়ার কথা বলা হয় তখন তারা বলে আমাদের কাছে ফান্ড নেই। আমরা দেখেছি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, হায়ার এডুকেশন যার মধ্যে দিয়ে স্কলারশিপ পেত, ফেলোশিপ পেত, নতুন হস্টেল পেত, নতুন গ্রান্ট পেত, সেটাকে তুলে দিয়ে হেভির কথা বলছেন, তারা লোনের কথা বলছেন। একটা ইউনিভার্সিটি কলেজ যদি সরকারের কাছ থেকে লোন নেওয়া শুরু করে, সে লোন পরিশোধ করবে কি করে? এটা তো কোনো ফ্যাক্টরি না, এটা তো কোনো দোকান না যে দোকানে আমি জিনিস উৎপাদন করবো, বিক্রি করবো, তা থেকে মুনাফা পাবো এবং তা থেকে আমি আমার লোন পরিশোধ করবো। একমাত্র উপায় রয়ে যাবে সাধারণ ছাত্রছাত্রীদের যে ফি, সাধারণ ছাত্রছাত্রীরা যে টাকায় আগে পড়তে পারতেন সেই ফি বাড়ানো, সেই ফি বাড়ানোর মধ্যে দিয়ে তারা লোন পরিশোধ করবে। আমরা দেখলাম ময়ূরদা বলছিল নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় সরকারি যে স্কুল, সেই সরকারি স্কুল বন্ধ করে তা এনজিওর হাতে তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরাতে তারা নতুন একটা স্কিম চালু করেছেন বিদ্যাজ্যোতি বলে, তাতে কি বলা হচ্ছে, তারা 100টা স্কুল আইডেন্টিফাই করেছে, 100টা স্কুল, প্রাথমিক স্কুল, গভর্নমেন্ট স্কুল, যাদের ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেই স্কুলগুলোকে তারা প্রাইভেট প্লেয়ারদের হাতে তুলে দিচ্ছে। তারা বলছেন ওই যে স্কুলের জমি, ওই যে স্কুলের বিল্ডিং, ওই যে অতটা জায়গা পড়ে রয়েছে, অত সম্পদ পড়ে রয়েছে, সেগুলোকে মনিটাইজ করতে হবে, মানে সেগুলোকে বেচতে হবে, সেগুলোকে কমার্শিয়ালাইজ করতে হবে। তারা বলছেন এই যে মিশন 100, সেই মিশন 100-এর মধ্যে দিয়ে তারা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করবে। একটা স্কুলে নাচের শিক্ষক থাকবে, গানের শিক্ষক থাকবে, সাঁতার কাটার শিক্ষক থাকবে, কিন্তু যে কথা তারা বলছেন না সেই স্কুলগুলোর ফি কিরকম হবে, কে ঠিক করবে, তাই নিয়ে সরকারের কোনোরকম কোনো হস্তক্ষেপ থাকবে না। আজকে ত্রিপুরা জুড়ে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন
অবরোধ করছেন কারণ তাদের শিক্ষক নেই। আমরা দেখছি সেই ত্রিপুরাতে শিক্ষকরা প্রতিদিন রাস্তায় বসছে এই কথা বলে যে আমি পরীক্ষা পাশ করেছি, আমি পড়াতে চাই, কিন্তু সরকার আমার নিয়োগ করছে না। একই জিনিস আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, গ্রামের স্কুলগুলোতে, পিছিয়ে পড়া অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষক নেই। এদিকে শিক্ষকরা রাস্তায় নামছেন এই দাবিতে যে আমাদের পড়াতে দেওয়া হোক, আমরা পড়াতে চাই, আমাদের শিক্ষকের যে চাকরি সেই চাকরি আমরা যোগ্য, আমাদের সেই চাকরি দেওয়া হোক। অর্থাৎ আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে ছাত্রছাত্রীরা পড়তে চায়, যে দেশে শিক্ষকরা পড়াতে চায়, অথচ যে সরকার সেই সরকার চায় না ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যে থাকুক, ছেলেমেয়েরা পড়াশোনার আঙিনায় থাকুক। কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্য সরকার, তারা চায় সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত, কারণ এটা তাদের এক্সপিরিয়েন্স, তাদের অনুভব। যখন গরিব পরিবার, খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গেছে, কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, তারা সুদীপ্ত গুপ্তর মতো, রোহিত দেবুলাদের মতো প্রশ্ন করেছে, সরকারকে প্রশ্ন করেছে, সমাজকে প্রশ্ন করেছে, ব্যবস্থাকে প্রশ্ন করেছে। কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্যের সরকার, তারা প্রশ্নকে ভয় পায়। তাই তারা চান না এই দেশের ছেলেমেয়েরা, এই দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন এদের প্রত্যেকের বিরুদ্ধে তাই এই শপথ নিয়েছি আগামী দিনে যে জাঠার সূচনা অলরেডি কন্যাকুমারী এবং কাশ্মীর থেকে হয়েছে, যা পশ্চিমবঙ্গে আসবে এবং এই ভারতের বেশিরভাগ রাজ্য যা ছুঁয়ে যাবে। প্রত্যেকের কাছে আমাদের দাবি, নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে। নিট সিউসেটের নামে যে কেন্দ্রীকরণ, পরীক্ষার কেন্দ্রীকরণ, পড়াশোনার কেন্দ্রীকরণের চেষ্টা করা হচ্ছে তা বাতিল করতে হবে। স্বচ্ছ নিয়োগ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা মেনটেন করতে হবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে রিজার্ভেশন, আইআইটি থেকে শুরু করে যত এলিট ইউনিভার্সিটিস রয়েছে যেখানে রিজার্ভেশন পরিপূর্ণ হয় না, সেখানে রিজার্ভেশন লাগু করতে হবে। যে সমস্ত মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়তে বাধ্য হচ্ছে, তাদের জন্য বিশাখা জাজমেন্ট মেনে জিএস ক্যাশের মতো কোনো বডি তৈরি করতে হবে। এবং সর্বোপরি যে কথা আমরা বলি, শিক্ষার ইউনিভার্সালাইজেশন, সবার যাতে শিক্ষা পায়, সকলে যাতে শিক্ষা পায়, কোয়ালিটি এডুকেশন, সেকুলার এডুকেশন, ডেমোক্রেটিক এডুকেশন, সেই দাবিতে আগামী দিনে আমরা রাস্তায় থাকবো। যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এখনো এই দেশকে আজাদ দেখতে চান, যারা এখনো এই দেশকে স্বাধীন দেখতে চান, তারা আসুন আমাদের সঙ্গে আমাদের যাত্রায় পাবেন। মূলত সবটা বলেছে রাজ্যের পার্টে। আমাদের বেসিক্যালি খুব বেশি পয়েন্ট বলার নেই, কিছু পয়েন্ট আছে রাজ্যের পার্টে আমাদের যেটা বলা। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু বিগত বছরের যা অভিজ্ঞতা, তাতে ভর্তি প্রক্রিয়ায় যেভাবে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির টাকা দিয়ে সেই ভর্তি প্রক্রিয়ার কাটমানির টাকা দিয়ে যেভাবে কেকের মধ্যে একটা নামী শিল্পীকে হত্যা করা হয়েছে বেসিক্যালি কলকাতার মধ্যে, সেই ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং তৃণমূলের কাটমানি নেওয়াও পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়ে গেছে। আমাদের কাছে প্রমাণ আছে। এসএফআই যেখানে যেখানে হেল্পলেস করছে, তৃণমূল ছাত্র কর্মীরা সেখানে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে বলতে চাই, 2011 এসএফআই আর 2021 পরের এসএফআই কিন্তু এক না। যদি ভেবে থাকেন যে আক্রমণ করে পার পেয়ে যাবেন, তাহলে ভুল ভাবছে। আক্রমণে গিয়ে লাভ নেই। কাটমানি, চুরি, দুর্নীতি বন্ধ করতে হবে। যদি না করতে পারেন, তাহলে তৃণমূলের পার্টি অফিসে বড় বড় করে লিখতে হবে জুতো খুলে প্রবেশ করুন, জুতো হইতে সাবধান। যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে জুতো ছোড়া কম্পিটিশন শুরু হয়ে গেছে, তৃণমূল নেতারা জুতো দেখলে ভয় পাচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে নিশ্চিতভাবে দাঁড়িয়ে এই জাটার সঙ্গে দুর্নীতিও এক হবে। গোটা পশ্চিমবঙ্গে এই সময় চাকরি প্রার্থীদের চাকরি নেই। চাকরি প্রার্থীরা 5-6 দিন 7 দিন হয়ে গেছে, তারা এখন অবস্থানে বসে আছে। আমরা এসএফআই সর্বদাভাবে ওদের পাশে আছি, ওদের পক্ষে আছি এবং প্রতিদিন কলকাতার রাজপথে যে চাকরি প্রার্থীরা আন্দোলনে নেমেছে, আমরা এসএফআই তাদের সঙ্গে আছি। শেষ দিন পর্যন্ত আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ওই চাকরি প্রার্থীদের পাশে থাকবো। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাদের গোটা পশ্চিমবঙ্গের মাথাকে হেড করেছে, গোটা দেশের কাছে আমাদের মাথা হেড করেছে। হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি। আমরা বলছি এখনো অনেক টাকা বাকি আছে, এখনো অনেক দুর্নীতিবাদ পশ্চিমবঙ্গের মাটিতে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অবিলম্বে তাদের বাড়িতে তদন্ত করা হোক, তাদের বাড়ির মধ্যে যাওয়া হোক। গরিব হাজার হাজার গরিব চাকরি প্রার্থীদের টাকা নিয়ে তৃণমূল ছিনিমিনি ফেলতে, সেই চাকরি প্রার্থীদের টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত দেওয়া না হয়, তাহলে এসএফআই দাবি আগামী দিনেও করেছিল, ভবিষ্যতে করবে। কেউ পশ্চিমবঙ্গের মাটিতে ছাড় পাবে না। কেউ কোনো সরকার চিরস্থায়ী না। যেদিন সরকার থাকবে না, সেদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের গাড়ি গাড়ি বিক্রি করে টাকা শোধ করা হবে। আর 2 তারিখে আমাদের যে জাঠা, সেই জাঠাতে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে শিক্ষা ব্যবস্থাটা শেষ করেছে তৃণমূল ছাত্র, তৃণমূলকে ঠিক করতে হবে। তৃণমূল বিজেপির পক্ষে না বিজেপির বিপক্ষে। তৃণমূলকে ঠিক করতে হবে। তৃণমূল জাতীয় শিক্ষানীতির পক্ষে না জাতীয় শিক্ষানীতির বিপক্ষে।
একদিকে বলছে ব্রাত্য বসু বললেন হঠাৎ করে আমরা নতুন করে নয়া জাতীয় শিক্ষানীতি, আমরা নতুন শিক্ষানীতি পশ্চিমবঙ্গের মাটিতে লাগু করব, তারপরে কোনো উচ্চবাচ্য নেই। বিকল্প শিক্ষানীতি এসএফআই প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা নিয়ে আসার চেষ্টা করেছিলাম, তৎকালীন রাজ্যপালের কাছে আমরা বিকল্প শিক্ষানীতি তুলে ধরেছিলাম। এইবার এই জাটাকে কেন্দ্র করে আমরা জনগণের কাছে, যেমন সৃজনও বলেছে, জনগণের কাছে, ছাত্র সমাজের কাছে গিয়ে আমরা জনগণের থেকে কথা নিয়ে বিকল্প শিক্ষানীতি পশ্চিমবঙ্গের সামনে তুলে ধরবো। কারণ একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্পের কথা বলে বামপন্থীরা, সেই বিকল্পের বার্তা আগামী দিনে 2রা সেপ্টেম্বর সেই বিকল্পের বার্তা পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেব নিশ্চিতভাবে দাঁড়িয়ে। আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত সাংবাদিক বন্ধুদের আসছে, আপনাদেরকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সৃজনদা, তুমি ভবন শিল্পীর নাম না করে কিছু বলতে চাই, এটা যদি একবার ক্লিয়ার উত্তর দেবো। এই দুটো পার্ট, আর একটা কথা তুমি যখন বলার সময় মিস করেছি, ওই অফ করে দিয়েছি। একটা কথা বলে নিই, জাস্ট একটা আমাদের পার্টের মধ্যে এক হচ্ছে যে কেন আমরা এই জায়গাটা গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক, এবং সাম্প্রদায়িক বলছি যখন কেবলমাত্র হিন্দু মুসলমান, বিভিন্ন জাতে, বিভিন্ন জনজাতিতে, কখনো পাহাড়ে সমতলে, কখনো বাঙালিতে বিহারিতে বারংবার ভাগ করার চেষ্টা হয়েছে এবং অশান্তি লাগানোর চেষ্টা হয়েছে। সেখানে দাঁড়িয়ে কম্পোজিট কালচার, সেখানে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা এই জাঠা নিয়ে আসার চেষ্টা করছি। কলকাতায় যে মিছিলগুলি বেরোবে, সেই মিছিলগুলির সর্বাগ্রে যেমন রবীন্দ্রনাথ থাকবেন, যেমন নজরুল থাকবেন, বা গোটা জাঠার রুটের মধ্যে যেমনভাবে বোলপুর বা চুরুলিয়া বা বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের এই জায়গাগুলি, বা ক্ষুদিরামের মেদিনীপুর কলেজ, এই জায়গাগুলির ওপর যেমন আমরা বাড়তি জোর দেব, তার সাথে আমাদের রাজ্যের ক্ষেত্রে যখন এই জাঠা কলকাতার দিকে আস্তে আস্তে এগোবে, রঘুনাথ মুর্মু আমরা বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব, পঞ্চানন বর্মা আমরা বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমরা বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব। আমাদের রাজ্য এবং সামগ্রিক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, থ্যাংক ইউ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব, লালন ফকির বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব, চৈতন্যদেব বাড়তি জোর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের, এখন মানে রামকৃষ্ণটা তৃণমূল নিয়ে নিয়েছে বলে, তাহলে আমি সামগ্রিকভাবে বলতে চাই যেটা, যে বাংলার জনসমাজের এতদিনের যে কম্পোজিট কালচার, যার ভিত্তির উপরে দাঁড়িয়ে বাংলার এই বৈচিত্র্যের সমাজের ঠাসপুনর তৈরি, তার যারা আইকন, তাদেরকেও আমরা তুলে আনার চেষ্টা করব এই জাঠার মাধ্যমে, অ্যাজ আ রেসপন্স টু দ্য ডিভিসিভ পলিটিক্স বাই দি আরএসএস বিজেপি, এবং যেটাকে তৃণমূল কংগ্রেস সাহায্য করছে। এই টোটালটা এনে জাঠার কলেজ স্ট্রিটে যে সভা হবে, সেই সভায় প্রধান বক্তা হবেন বিমান বসু, এসএফআই এর সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং তার সাথে ছাত্র নেতৃত্ব আমরা সকলে থাকবো। এবারে আগে এটা করে নিয়ে প্রশ্ন নেবো না, এটা করে নিয়ে নেবো? আচ্ছা, এটা হচ্ছে লোগোটা, লোগো এবং জাঠার পোস্টার, এই দুটো আমরা। আচ্ছা, দেবাঞ্জন আতিফ আছে এখানে? লাইটটা পড়ছে নিচের দিকে, নিচের দিকে একটু তুলে পড়ে ধরতে হবে। ধরে দাঁড়িয়ে একটু ডাউন করো না, লাইটটা পড়ছে, ডাউন করো। একটু করে একটু ডাউন করো, তোমরা যা বলবো তাই। লেখাটা গাঢ় হয়ে যাবে। এখানে ওই স্লোগানটি আছে, এদেশের বুকে 18 আসুক নেমে, যে স্লোগানটা, এবং আমাদের সেন্ট্রাল স্লোগান শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, সবটা নিয়ে। আর এই জাঠার করবো, এটা নাও বলো। চলো, এই জাঠার পোস্টার আমরা
ভিডিও শুভজিৎ চলে ওকে ঠিক আছে ঘরোয়া শিক্ষার বৈদিকীকরণ পাশাপাশি রাজ্য সরকার যে তৃণমূল বাবুল শিক্ষার নাম না করে আপনি কি বলতে চাচ্ছেন সেটা কি একটা ছোট করে এটা বাবুল সুপ্রিয়র নাম না করে আক্রমণ করলে যেহেতু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিল বিজেপি মন্ত্রী তাকে এখন রাজ্যমন্ত্রী সবাই নিয়ে আসা হয়েছে তার নাম না করে একটা বলতে চেয়েছিলেন সেটা যদি আরেকবার ক্লিয়ার করে আসলে ওনাদের প্রথমে এই যাত্রা স্মরণ করবে সিদ্ধাতুল্লাহকে স্মরণ করবে আমাদের এখনো সিদ্ধাতুল্লাহ রেসিপি আমাদের এখনো মনে আছে এই আসানসোলের দাঙ্গায় যে ছেলেটাকে নির্মমভাবে খুন করা হয়েছিল এবং ওটা এটা ওপেন সিক্রেট এই দাঙ্গার পেছনে যিনি কারিগর ছিলেন তিনি আর কেউ নয় সেদিনে বিজেপির এমপি ছিলেন বাবুল সুপ্রিয়। আজকে উনি ছিলেন দাঙ্গাবাদদের দলে, এখন ওনারা হচ্ছে এখন উনি আবার এখন হচ্ছে চোরেদের দলে গিয়ে হচ্ছে উনি এখন সাধু হওয়ার একটা চেষ্টা করছেন, অন্য রূপ দিচ্ছে। কিন্তু আসলে এরা আসলে একই মুদ্রার এপিট আর ওপিট, এদের নীতি এক, লোকগুলো এক। আসলে গোডাউনটা একটাই, ওই নাগপুরের যে হেড অফিস এবং হচ্ছে আম্বানি আদানিদের যে অফিস। কারণ এরা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি আম্বানি এবং আদানির নীতি ফলো করে চলেছে। আমাদের ইভেন আমাদের কৃষকরা তাদের ওপর অত্যাচার করা হচ্ছে আদানির জন্য এই পশ্চিমবঙ্গে। কিন্তু আমরা এটুকু বলতে পারি এই বাবুল সুপ্রিয়রা রং বদলালেও দেশের মানুষ সেটা জানে। তারা স্লোগান তুলেছিল যে কৃষক আন্দোলনের যে স্লোগান जो আদানি का याद है वो देश का गद्दार है, এবং সেই দেশের গদ্দারকে বাংলার দেশের ছাত্র সমাজ ক্ষমা করবে। বাবুল সুপ্রিয় নিজে মুখে বলেছিলেন যে শুধুমাত্র মন্ত্রিত্ব না পাওয়ার জন্য বাংলার লোককে ঠাঁই দিচ্ছে না, তাই এখানে এসেছে, নিজের মুখে স্বীকার করেছেন। এই মুহূর্তে কি বলবেন? দেখুন, ওনারা হচ্ছে রাজনীতিটাকে ওরা কলুষিত করবার জন্য এই বাবুল সুপ্রিয়দের মতো মানুষ আমাদের পশ্চিমবঙ্গে এসে সব শেষ করছে। ওরা মন্ত্রিত্ব এই জন্য পেতে চায় কারণ লুঠের বকরা ভাগ করতে চায়, এবং সেই লুঠের বকরার জন্য দিদির দাদার থেকে এখন দিদির দিকে এসেছেন। ওনারা কি করুন বা না করুন আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা ওদের লুঠের বকরা যেরকমভাবে লুট করতে চাই তা আমরা রুখতে চাই। তার জন্যই এই যাত্রা এবং তার জন্য আমাদের লড়াই। আমরা শেষ পর্যন্ত দেখবো ওদেরকে লুট করার থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য। পাল্টা একটা শিক্ষানীতি তোমরা করছো, রাজ্য সরকারও করছে বাংলার শিক্ষানীতি। এই যে তোমরা এটা করবে, এটা কি এইচআরডিতে তোমরা পাঠাবে? আমি জানি না, রাজ্য সরকার অনেকদিন ধরে বলছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যেমন বেনি তেমনি আছে, চুল দিচ্ছে। সিলেবাস কমিটির প্রধান যিনি, তিনি দুদিন তিন দিন আগে পার্থ চ্যাটার্জিকে নেলসন ম্যান্ডেলার সাথে তুলনা করছে। মূলত সেই সরকারের শিক্ষানীতি তার চেহারা কি হবে তা সম্পর্কে আমরা সন্দিহান। প্রতিকূলতা বলেছে মুখে ধরি মাছ নাচিয়ে পানি এই ধরনের একটা অ্যাপ্রোচ রাখলেও বাস্তবে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় শিক্ষানীতির প্রতিটি ডিকটামকে অক্ষরে অক্ষরে পালন করছে। এই খেলাসিটা বুঝতে হবে। এই আমরা চেঁচামেচি করে ভণ্ডুল করে দিলাম বলে না হলে শিক্ষাক্ষেত্রে স্কুল শিক্ষায় পিপিপি মডেলের নামে জাতীয় শিক্ষানীতির প্রেসক্রিপশন মেনে সমস্ত সরকারি স্কুলগুলোকে বিক্রি করে দিচ্ছে। যেভাবে সেলফ ফিনান্সিং কোর্সের রমরমা বাড়ছে, যেভাবে সিট কাট হচ্ছে, স্কলারশিপ ফেলোশিপ কাটা হচ্ছে, এবং বিশেষত দীপশিতা বলছিল এসসি এসটি অনগ্রসর ছাত্রদের জন্য, সংখ্যালঘু ছাত্রদের জন্য ছাত্রছাত্রী একসাথে, তাতে করে জাতীয় শিক্ষানীতির প্রেসক্রিপশনই পশ্চিমবঙ্গ সরকার পালন করছে। ফলত আমরা এই জায়গায় নেই যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কোনো কথা এই প্রশ্নে বিশ্বাস করতে পারবো। পশ্চিমবঙ্গ সরকার কোনো বিকল্প জাতীয় শিক্ষানীতি দেবে, কোনো শিক্ষানীতি প্রডিউস করবে, এইটা বিশ্বাস করার জায়গায় আমরা নেই। ফলত আমরা এই দায়িত্ব নিয়েছি, বাংলার গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং 1 কোটি ছাত্র, তাদের কাছে আমরা যাব, গিয়ে মানুষকে বলবো তোমার শিক্ষানীতি তুমি ঠিক করো, ছাত্রদের গিয়ে বলবো তোমার শিক্ষানীতি তুমি ঠিক করো। সেই শিক্ষানীতি যা ওপিনিয়ন চলে আসবে আমরা অনলাইন
ওপিনিয়ন নেওয়ার জায়গা, সেই স্পেস আমরা তৈরি করব, ফিজিক্যালি যাব, যা ওপিনিয়ন আসবে সেই সমস্তটাকে নিয়ে স্ট্রিমলাইন করে একটা জায়গায় এনে বিকল্প শিক্ষানীতি, আমি একটু আগে বলার সময় বলেছি বাম শিক্ষানীতি, জনমুখী শিক্ষানীতি, যে শিক্ষানীতিতে ড্রপ আউট থাকবে না, যে শিক্ষানীতি ইনক্লুসিভ হবে, যে শিক্ষানীতি ফি বৃদ্ধি রোধ করার কথা বলবে, যে শিক্ষানীতি সরকারি ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলবে, শিক্ষা পরিকাঠামোকে অটুট রাখা, তাকে অগ্রাধিকার দিয়ে দেখার কথা বলবে, সেই রকম শিক্ষানীতি প্রডিউস করার দিকে। এজন্য আমরা আমাদের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীদের সাহায্য নেব, আমরা বিশিষ্টজনেদের সাহায্য নেব, আমরা সাধারণ মানুষের সাহায্য নেব। পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নেওয়া আমাদের পক্ষে কঠিন আছে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মানে সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুর আন্দোলন মানে সেই আন্দোলনের অবিসংবাদী নেতা পার্থ চ্যাটার্জি এখন জেলে বসে আছে। যেটা বলছিল যে এরকম অনলাইনে মতামত নেবে বা আলাদাভাবে ফিজিক্যালিও হবে, সেটা কবে কি শুরু করবে? এই যে আজকে তোমাকে বলে দিলাম, আজকে সন্ধ্যা থেকে শুরু হবে। আজকে থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই টানা সময়টা আমরা মানুষের ওপিনিয়ন নেব। এবার ন্যাচারালি একটা বিল্ড আপ করতে লাগবে, যা ওপিনিয়ন আসবে, যা অভিমত আসবে সেটাকে স্ট্রিমলাইন করতে একটা সময় লাগবে। আমাদের নিজস্ব এসএফআই এর যে কর্মীরা আছে, যাদেরকে নিয়ে আমাদের এটার কনস্টিটিউয়েন্ট কমিটি আছে এই শিক্ষানীতি গঠন করার ক্ষেত্রে, তারা কাজ করতে শুরু করে দিয়েছে। আশা করি 2রা সেপ্টেম্বরের সমাবেশে আমরা এই বিকল্প শিক্ষানীতি মানুষের সামনে প্লেস করতে পারবো। অবশ্যই কেন্দ্রীয় সরকারকে আমরা পাঠাবো, এবং আমাদের রাজ্য কমিটির বিষয় এটা, আমরা এটা আমাদের সিইসি-কে, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, যার নেতৃত্ব আমার দুপাশে বসে আছে, তাদেরকে পাঠাবো। ময়ূর দ্বারা তারপরে সেটা দেখে গোটা দেশের নিরিখে যেভাবে করবে নিশ্চিতভাবে MHRD-কে পাঠাবে, এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাবে। একটা কথা, এই যে শিক্ষানীতি আপনারা যেটা অন্য বলছেন, সেটা পশ্চিমবাংলার মানুষের কতখানি ভালো করে বুঝতে পারবে, বা পশ্চিমবাংলার শিক্ষানীতিতে এই নীতি যদি ঢুকে কতটা ভালো হবে? কেউ বলবেন? পশ্চিমবাংলায় অন্য অনেক, আমি বিভিন্ন সংস্থার নাম করছি, তার মধ্যে অমর্ত্য সেনের সংস্থাও আছে, তারা প্রত্যেকে নিজেদের মতো করে কোভিডের সময় সার্ভে করছে। এসএফআই সীমিত ক্ষমতা নিয়ে আরবান, শহর এবং মফস্বল অঞ্চলগুলো একটা সার্ভে করেছে, অ্যান্টি ড্রপ আউট স্কোয়াড। এই প্রতিটি সার্ভে কম বেশি রিপোর্ট যা বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষায় 45 থেকে 55% ছাত্রছাত্রী তারা কোভিডের সময় ক্লাস করতে পারেনি। যে ভয়ানক অবস্থা হয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থার, এই যে স্কুল কলেজ খুলেছে তাও প্রথম চান্সে বন্ধ করে দিচ্ছে। মিড ডে মিলের টাকাটা চুরি করা যায়, ওই চুরি করার টাকায় তারপরে কে রয়্যাল স্ট্যাগের চশমা কিনবে আর কে ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে নাচানাচি করবে, সেইটার জন্য ওই টাকা থেকে যাবে। সেই কারণে মিড ডে মিলের টাকা পয়সা যাতে না দিতে স্কুল বন্ধ রেখেছে, পানশালা খোলা, পাঠশালা বন্ধ। এই টোটাল প্যান্ডেমোনিয়াম হয়ে আছে বাংলার শিক্ষাক্ষেত্র। আজকে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি একটু আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজকে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, মেডিকেল, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, রবীন্দ্র ভারতীতে বজবজে এসএফআই কর্মীদের উপর আক্রমণ করছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের 58 বছর বয়সী ছাত্রনেতারা। যেখানে যে প্রতিবাদ করছে তার উপর আক্রমণ নেমে আসছে, তার কারণ ওরা বুঝতে পারছে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্র সম্পূর্ণ ডামাডোলে ভরে যাচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আর বর্তমান শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হাসতে দেখতে খোঁজে যাচ্ছে। ফলত নতুন যে বিকল্প শিক্ষানীতি আমরা আনবো, আমি যে কারণে বলবো ইনক্লুসিভ শিক্ষানীতি, যে শিক্ষানীতি ধর্মনিরপেক্ষতার পাঠ দেবে, যে শিক্ষানীতি গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে সাহায্য করবে, যে শিক্ষানীতি দরিদ্র, মধ্যবিত্ত, অনগ্রসর, সামাজিকভাবে সোশ্যালি অপ্রেস যে সেকশনগুলো আছে, এসসি এসটি, মাইনরিটি, ছাত্রী এবং অন্যান্য প্রান্তিক লিঙ্গ সমস্তটাকে ইনক্লুড করবে, যে শিক্ষানীতি স্কুল বেলাটাকে কম পয়সায় কম খরচে স্কুল এডুকেশন কমপ্লিট করে হায়ার এডুকেশনের দিকে যত বেশি সম্ভাবনা উন্মুক্ত করা যায়, পছন্দ মতো সাবজেক্ট, শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী পরিকাঠামো নিয়োগে যে শিক্ষানীতি গুরুত্ব দেবে, এইরকম শিক্ষানীতি গঠন করার দিকে আমরা যাব। আমরা নিশ্চিতভাবে কেরালার অভিজ্ঞতা দেখব, আমরা নিশ্চিতভাবে আমাদের রাজ্যে সুদর্শন রায় চৌধুরী চলে গিয়েছেন, পার্থ দেহেরা এখনো আছেন, মানে বামপন্থীদের পার্থ, যার পাঞ্জাবিতে এখনো এক পিস তালি লাগানো যায়, শিক্ষামন্ত্রী ছিল, তাদের সাহায্য আমরা নেব, আমরা পবিত্র সরকারদের সাহায্য নেব এবং সামগ্রিকভাবে অধ্যাপক ইত্যাদি পাবলিক ইন্টেলেকচুয়ালদের সাহায্য নিয়ে আমরা যে বিকল্প শিক্ষানীতি আনবো, সেই শিক্ষানীতি নিশ্চিতভাবে বাংলার ছাত্রদের ক্ষেত্রে দরিদ্র,
সহায়ক হবে বলে আমরা মনে করছি। ঠিক আছে, আর একটা বিষয়, এটা স্বাধীনতার 75 বছরে যেটা তোমরা করবে, শাহজাহানের আরেকটা বিষয়। স্বাধীনতার 75 বছরে এসএফআই যে কাজগুলো করবে, যে কর্মসূচি নিয়েছে সেটা যদি একবার ফিক্স করবে। স্বাধীনতা 75-এ আমরা প্রথমেই তো আমাদের স্লোগানটা এটাই, সেফ এডুকেশন, সেফ কনস্টিটিউশন, সেফ ইন্ডিয়া। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যে সিলেবাস যেভাবে চেঞ্জ হচ্ছে, যেখানে ফয়েজ পড়ানো হচ্ছে না, যেখানে রবীন্দ্রনাথ বাদ যাচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেখতে পাচ্ছি গোটা শিক্ষা ব্যবস্থাটাই একটা বৈদিকীকরণের পর্যায়ে নিয়ে যাচ্ছে। এবং সেটা যেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে যেমন দেখতে পাচ্ছি ওরা পার্থ চ্যাটার্জিকে এম্পাথাইজ করছে, অন্যদিকে ওরা গোলওয়ালকার, সাভারকারের কে তারা হচ্ছে যারা দেশের সাথে গদ্দারি করেছে, যারা ব্রিটিশদের সঙ্গে দালালি করেছে, ব্রিটিশদের সাথে দালালি করত, তাদের নাম ইতিহাসের পাতায় রেখে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ভগৎ সিংদের নাম ইতিহাস থেকে বাদ দেওয়া হচ্ছে এবং সিলেবাস কম করার নামে এটা করা হচ্ছে। সুতরাং আমাদের তাই জন্যই এটা দাবি, শিক্ষা বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য এটা নেওয়া নিয়ে আমরা করছি। এবং আমাদের গোটা জাথায় আমরা বলেছি যে যারা নাম হচ্ছে মার্চ ফর এডুকেশন, সেখানে জাতীয় পতাকা নিয়ে, কারণ এটা দেশের মানুষ এবং যেমন বলেছেন যারা হচ্ছে দেশের যারা মনীষী, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যে দেশের জন্য সর্বোচ্চ দিয়েছে, তাদের আমরা স্মরণ করব এবং স্মরণ করে যে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার ওরা চেষ্টা করছে, মানুষের কাছে সেই ইতিহাস নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বতভাবে আমরা প্রচেষ্টা আমাদের জারি থাকবে। আর তাই জন্যই এটা যে জাতীয় পতাকা, এই জন্যই যে সিম্বলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা একটা সময় 2002 সাল পর্যন্ত যে নাগপুরের হেড অফিসে যে আরএসএস কখনো জাতীয় পতাকা উত্তোলন করতো না, যারা সব সময় দাঁড়িয়ে বলতো, সওয়াল করতো যে গেরুয়াকরণের জাতীয় পতাকায়, আজকে তারা আজ আমাদের ওপর চাপিয়ে দিতে চাইছে যে হিন্দুস্তান, তাদের প্রতি গোটা দেশবাসীকে নিয়ে আমাদের এই জাথাকে আমরা নিয়ে যাচ্ছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা বলে মনে করি। আর এসএসের বিরুদ্ধে যে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টা বলে, সেই অভিযোগটা তো আপনাদের বিরুদ্ধেও আছে। আপনাদের যদি এই ইতিহাস যদি একটু স্মরণ করে দেওয়া যায়, কারণ ইতিহাসকে সবসময় ভুলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয় সরকার শাসকের পক্ষ থেকে, যে বামপন্থীদের ইতিহাস এটাই ইতিহাস। যখন 16 বছরের একজন ছাত্র তিনি পাঞ্জাবের হোশিয়ারপুরে কালেক্টরেট অফিসে গিয়ে তিনি ইউনিয়ন জ্যাক নামিয়ে, যিনি হচ্ছেন তেরঙ্গা ঝান্ডা তুলেছিলেন, তার নাম বামপন্থী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ হরকিষাণ সিং সুরজিৎ। 1947 সালের 15ই আগস্ট এক বামপন্থী যখন তিনি বন্দী ছিলেন হচ্ছে দক্ষিণ ভারতের এক জেলে, তিনি পরবর্তীকালে খ্যাত হয়েছিলেন বিখ্যাত সাংসদ হিসেবে, সেই একে গোপালন। সেদিন রাত্রিবেলা তিনি হচ্ছেন তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন জেলে। আর একজন সেই বিখ্যাত বামপন্থী সতীশ পাকরাশি, যাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল ব্রিটিশের সময় প্রায় 17 বছর, তিনি জেলের মধ্যে পতাকা উত্তোলন করেছিলেন সে বক্সা থেকে ওমান। সুতরাং এই ইতিহাস, আজকে বামপন্থীর ইতিহাস পরবর্তীকালে আপনারা জানেন, লক্ষ্মী সাইকেল থেকে শুরু করে ভগৎ সিং এর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তারা পরবর্তীকালে এই বামপন্থী আন্দোলনে তারা হচ্ছে যোগদান করেছিল। বিভিন্ন ক্ষেত্রে ছাত্র যুব আন্দোলনে তারা হচ্ছে আমাদের সহায়ক ভূমিকা পালন করেছিল। সুতরাং এটা আমাদের দেশবাসীকে, যেমন তুমি প্রশ্ন করলে, তোমাকেও স্মরণ করে দেওয়ার জন্য, তোমরা দেশবাসীকে স্মরণ করে দেওয়ার জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই মেসেজটাকে। ছাত্রীরাও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে। এই শেষ তো? হ্যাঁ।